আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। ঢাকার গুলশানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাসায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের হঠাৎ দেখা হয়েছিল। সেই দেখায় ডক্টর ইউনূস তারেক রহমানের কাছে বেশ কিছু দাবি তুলেছেন। আজকে সেই দাবি সমূহ নিয়েই কথা বলবো। কেনই বা তারেক রহমান সেই বাসায় গিয়েছিলেন, সেখানে ডক্টর ইউনূসই কেন গিয়েছিলেন, সেই ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে তার দেখা হয়েছে এবং ইনফর্মালি তিনি কথা বলেছেন এবং তিনি কথাটা বলেছেন টেকনিক্যালি, এবং সেখানে এই রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন এবং ডক্টর ইউনূস 7 দফা দাবি পেশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফাটি হলো যে তাকে এবং তার কয়েকজন উপদেষ্টাকে, যেমন আদিউর রহমান শুভ্র, রিজওয়ানা হাসান, এদের বিরুদ্ধে কোনো অবস্থায় কোনো রকমের ফৌজদারি মামলা করতে দেওয়া যাবে না এবং তাদের গ্রেপ্তার করা যাবে না এবং তাদের বিরুদ্ধে কোনো সরকারি ব্যবস্থা নেওয়া যাবে না। অর্থাৎ এই যে আপনারা দেখছেন যে বিভিন্ন সময় রিট হচ্ছে, ইউনূসের দেশ ত্যাগের বিরুদ্ধে রিট হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। এতে কিন্তু ডক্টর ইউনূস নিজেও অনেক বেশি ভয় পাচ্ছে এবং এই জন্য তারা একটা অ্যাসুরেন্স চায় তারেক রহমানের কাছ থেকে যে তাদের যেন এই মামলা হামলায় হেনস্থা না করা হয়। দ্বিতীয় হলো, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি সরকারি তহবিল থেকে, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বেশ কিছু অর্থ গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করে গিয়েছিলেন এবং এটি এই সামনে জুন মাস, তারপরে নতুন অর্থ বছর শুরু হবে। সো জুন মাসের মধ্যে যদি সরকারি টাকা খরচ না হয় তাহলে সেটি সরকারি কোষাগারে ফেরত যায়, এটা আপনারা জানেন। সো ডক্টর ইউনূস চায় যে ওই টাকাগুলো গ্রামীণ প্রতিষ্ঠানে যেন অবিলম্বে পে করা হয়। তো এই ব্যাপারটি তারেক রহমান নিশ্চিত করে কিছু বলেননি। মানে ইউনূসের ব্যাপারটা দেখেন যে ক্ষমতায় থাকাকালীন ব্যক্তিগত প্রতিষ্ঠানের জন্য কিভাবে সরকারি কোষাগার থেকে লুটপাট করেছেন এবং সেই টাকা যেগুলো সে ট্রান্সফার করে যেতে পারেনি এখন সেটাও তার চাই। এছাড়াও তাদের আরো কিছু আলোচনা হয়েছে এবং তিনি তারেক রহমানকে বলেছে, আমি তো আমার সকল কথা রেখেছি, আমি আপনাকে ক্ষমতায় বসানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটাও রেখেছি, এরকম নানান কথা তিনি তারেক রহমানকে মনে করিয়ে দিয়েছেন এবং সবশেষে বলেছেন যে গত ঈদে তিনি তারেক রহমানের সাথে দেখা করতে গিয়ে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করেছিলেন। এটি তার জন্য যথেষ্ট অপমানজনক এবং অস্বস্তিকর ছিল, তাই তিনি এটিরও অ্যাসিওরেন্স চেয়েছেন যে তিনি যদি দেখা করতে যান যেন তাকে একটু তাড়াতাড়ি দেখা করানোর ব্যবস্থা করা যায়। তো সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়েই দেখলাম এই আলোচনাটা হচ্ছে যে গুলশানের একটি বাড়িতে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে এবং আরো একটি এই বৈঠক এবং এখানে আরো কথা হয়েছে যে প্রেস সচিবের পারফরমেন্স নিয়ে। ডক্টর ইউনূস বলছে তার যে প্রেস সচিব ছিল ডাস্টবিন শফি, সে নাকি মিডিয়াকে একদম দমন করে রাখতে পারত, সরকারের যে কোনো ইচ্ছা বাস্তবায়ন করতে পারত। কিন্তু তারেক রহমানের যে প্রেস সচিব সালেহ শিবলি, যিনি একজন রিয়েল সাংবাদিক এবং সাংবাদিক হিসেবে তার দলমত নির্বিশেষে একটা গ্রহণযোগ্যতা আছে, সালেহ শিবলি নাকি তার দায়িত্ব পালন করতে পারছেন না। সালেহ শিবলির উচিত ডাস্টবিন শফিকের কাছ থেকে শিক্ষা নিয়ে গণমাধ্যমের মুখ নিয়ন্ত্রণ করা। এই নিয়ে আলোচনা হয়েছিল ডক্টর ইউনূসের সাথে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে প্রথমত যে 6 মাসের মধ্যে তিনি ফিরবেন এবং কিভাবে ফিরবেন, তার নামে তো মামলা রয়েছে, রায় রয়েছে, কিভাবে সম্ভব? প্রশ্ন দুইটা। আমি এই ব্যাপারে প্রথমে আমি বলবো যে শেখ হাসিনা ফিরবেন, তাতে কোনো সন্দেহ নেই। সেই তারিখটা 6 মাস হতে পারে, এমনকি 6 মাস তিনি বললেও 6 দিন পরেও তো চলে আসতে পারেন, কারণ দেশের রাজনীতি তো যে টালমাটাল অবস্থা চলতেছে সেটা আপনি কোনোভাবে ব্যাখ্যা করতে পারবেন না। কারণ এই যে দেখেন দেশের আইন শৃঙ্খলার যে অবনতি, এদেশের অর্থনীতির যে অবস্থা, আজকে খবর বেরিয়েছে ছোট ছোট দোকানের উপরও ট্যাক্স বসানো হবে। তার মানে বুঝতে পারছেন তো যে দেশের অবস্থাটা কি ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। একটু ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরও ট্যাক্স বসানো হবে, তার মানেটা কি দাঁড়ায়? দেশের অবস্থা ভালো না। এই মুহূর্তে দেশে সরকার নিজেই
বিভিন্ন ব্যাংক থেকে মানে কল্পনাতীত ঋণ নিয়ে ফেলেছে এই 3 মাস না যেতেই। আস্তে আস্তে দেশটা কোন দিকে যাচ্ছে? তো শেখ হাসিনা বলেছেন 6 মাসের মধ্যে আসবেন। 6 দিন পরে হতে পারে সেটা 6 মাস না হয়ে 12 মাসও হতে পারে, সেটাও অস্বীকার করছি না। কিন্তু আমি মনে করি যে সেটা 6 দিন পরে ঘটতে পারে। কারণ এই ভাবির পোলারা আমার এই 2 কোটি মুসলিমকে পুশ করা হবে কেন ভাই? মুসলিম লেখছেন কেন? সেখানে 2 লাখ থাকুক, 200 থাকুক, 2000 থাকুক, 2 কোটি থাকুক, মুসলিম লেখেন কেন? মুসলিম পুশব্যাক করবে কেন? লেখেন যে বাংলাদেশিদের পুশব্যাক করবে। তো বাংলাদেশিদের তো পুশব্যাক করার অধিকার যে কোনো দেশেরই আছে। আপনার দেশে আপনি রাখবেন? আপনার দেশে আপনি আপনার দেশে আপনি হুম, আপনাদের আপনার দেশে কি আপনার দেশের লোকদের পালবেন আপনি? আপনি তো নিজের দেশের জনগণই রাখেন না। তো তারা পুশব্যাক করে মুসলিম লেখেন কেন? তো বিভ্রান্তিকর তথ্য দিবেন না দয়া করে। বলেন যে বাংলাদেশিদের ফেরত দিবে। মুসলিম বাংলাদেশি বলতে পারেন, কিন্তু এভাবে বললেন না। অবৈধ মুসলিম না, বলেন যে অবৈধ বাংলাদেশি মুসলিম নাগরিক, এটা বলতে পারেন। মুসলিম সম্প্রদায়ের নাগরিক। অবৈধ মুসলিম হয় কেমনে? অবৈধ হিন্দু হয় কেমনে? এটা বলতে হবে। প্লিজ ওইভাবে ব্যাখ্যা করেন, না হলে মানুষের কাছে ভুল মেসেজ যাবে আপনার বা আমাদের মাধ্যমে। যাই হোক, যেটা বলতেছিলাম, হ্যাঁ, জি, আমি বলতেছিলাম যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে অবস্থা এখন চলতেছে, এখন শেখ হাসিনার আসাটা জরুরি। কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে আমার ভাবির পোলা, তারপর জামাত বিএনপি এরা দেশ চালাইতে পারবে না। শেখ হাসিনা ওয়াজ এ ক্রাইসিস ম্যানেজার, এবং এখনো তিনি ক্রাইসিস ম্যানেজার। তিনি যে ফ্যাসিস্ট নন, আর্টিস্ট, সেটা মানুষ বুঝে গেছে। গল্প যতই করেন, আপনার চাপা মারতেই পারেন, চাপা তো আপনার মুক্ত কেউ ধরে রাখতে পারবে না। এই তো এত কিছুদিন আগে তো সব কিছুতে আওয়ামী লীগ দোষ, আওয়ামী লীগ দোষ, আওয়ামী লীগ দোষী, শেখ হাসিনা দোষী। ইউনিসেফ কি বলেছে? ইউনিসেফ এখন তো ক্লিয়ার করে দিয়েছে যে তারা 5 থেকে 10 বার ইউনিসকে সতর্ক করেছে, বৈঠক করেছে, তারা গুরুত্ব দেয়নি। তার জন্য আজকে শিশু মারা যাচ্ছে। এই যে 50 থেকে 60,000, যে ধন্যবাদ কোচবিহারে আপনাদের বাড়িতে যাচ্ছে, ধন্যবাদ। যদি কখনো কোচবিহার আমার যদি যাওয়া হয় অবশ্যই যাব, অবশ্যই। আপনাদের ভালোবাসা আমি ফেলে দিব কিভাবে? ফরিদ ভাই তো গ্রেট, তুসি গ্রেট হো, ধন্যবাদ। শুনেন, এই দেশে আওয়ামী লীগ সরকারকে অবশ্যই আসতে হবে, শেখ হাসিনাকে আসতেই হবে। তারা সম্মিলিতভাবে ব্যর্থ হয়েছে। আপনি দেখেন দেশের অর্থনীতি এখন কোন দিকে? কোন ফ্যাক্টরি চালু হচ্ছে নতুন? নতুন তো দূরের কথা, পুরাতন গুলোই তো ধরে রাখতে পারতেছেন। বিনিয়োগ এসেছে কি? না। খোদ জামাত বিনিয়োগ করে না, খোদ বিএনপির নেতারা বিনিয়োগ করে না। চাঁদাবাজি করে তো খেতে পারবে না। চাঁদাবাজি করে খেতে গেলে তো দেশের মানুষের আয় রোজগার থাকতে হবে। আরে ভাই, চুরি ডাকাতি তো ওই জায়গায় গিয়ে করবেন, ওই গ্রামে বা ওই শহরে যেখানে কামাই রোজগার আছে। কামাই রোজগার না থাকলে তো চুরি ডাকাতিও করতে পারবেন না। তো শেখ হাসিনাকে অবশ্যই আসতে হবে। আমি মনে করি তিনি যেটা বলে দেন, তিনি তো চ্যালেঞ্জ করে দিয়েছেন। বল তো এখন আমার ভাবির পোলাদের কোর্টে, বল তো এখন জামাতের কোর্টে, বল এখন সরকারের কোর্টে। কোন সরকার? মুসলেকা সরকার। কোন বিরোধী দল? জামাত। মুসলেকা বিরোধী দল। কোন ভাবির পোলা? মুসলেকার অনুরোধের আসরের এমপি। আপনি দেখেন, এখন তিনি কি বলেছেন? ফাঁসির দড়ি রেডি রাখো, কোথায় যেতে হবে আমি যাব, বলে দিয়েছেন। সেই জবাব তারা দেয় না। তারা ডাইনে বায়ে যা মনের মাধুরী মিশিয়ে বলার তা দেয়। শিশু হত্যার জন্য শেখ হাসিনাকে দায়ী করতে চেয়েছে, ইউনিসেফ পরিষ্কার করে দিয়েছে এর জন্য দায় সরাসরি ইউনুস যেন পালাতে না পারে। আমি বাংলাদেশের মানবতাবাদী মানুষদের বলবো এবং নাগরিকদের বলবো, ইউনুসকে পালাইতে যেতে দিয়েন না, ওই নূরজাহানকে পালাই যেতে দিয়েন না। এরা কিন্তু বহু চেষ্টা করতেছে এখন একটি পরাশক্তির সাথে আলোচনা করে তাদের বিদেশে পাঠিয়ে দিবে, এটা দিয়েন না। এদের এই বাংলার জমিনে গণ আদালত বসে আমরা বিচার করব। জুলাই সন্ত্রাসের বিচার তো তাদের হবেই, সেটা হয়তো প্রসেসিং এ যাবে, সময় লাগবে। কিন্তু এই শিশু হত্যা, এই হামের টিকার গাফলতির কারণে যে শিশু হত্যার দায়ে আমরা গণ আদালতে রায় দিব, সে রায় কার্যকরী করব, দেখতে পারবেন। এবং এটা করতেই হবে আমাদের। এই যে দেখেন শিশুরা আজকে মারা যাচ্ছে, ও গরিব মানুষের, এরা বেশিরভাগই মারা গেছে গরিবের সন্তান। তাই হচ্ছে, তাই তারা তাদের আলোচনায় আসে না। মাদ্রাসায় বলৎকার হয় কারা, মরে কারা? গরিব মানুষের অধিকাংশ সন্তান। তাই আলোচনা হয় না। আজকে যদি এই যে সরকারি হিসেবে 500-600 মারা গেছে, বেসরকারি হিসেবে 2-3 হাজার। কারণ আমি ওই দিনও বলেছি, আমার এক আত্মীয়র
বাচ্চার হাম হয়েছে, বলেছে তার লিভারে পানি আসছে। লিভারে পানি আসলে বুঝি ফোসকা পড়ে শরীরের উপরে? হ্যাঁ, আমরা কিছু বুঝি না, আমরা ডাক্তার না হলেও কিছু বুঝি না। লিভারে পানি আসলে বুঝি শরীরের উপরে ফোসকা পড়ে না? লিভারে পানি আসলে তো শরীর ফুলবে, গাল ফুলবে, ফোসকা পড়বে কেন? কিন্তু ওই যে সরকার বলে দিয়েছে, যাহা সরকার বলে দিয়েছে তাই বলতে হবে। আমাদের ভাবির পোলাদের কত বড় দুঃসাহস, স্বাস্থ্যমন্ত্রী কত বড় বদমাইশ, তারা হামের শিশুর টিকার ব্যাপারে কথা বলতে দিবে না। তারা ডাইনে বাঁয়ে এদিক সেদিক বলার মাঝে মায়ে দুধ খায় নাই, কয়দিন পরে বলবে বাপেও দুধ খায় নাই, তাই বোধহয় পোলার হাম হয়ে গেছে। বদমাইশি করার আর জায়গা পায় না, না ফাজলামি করার আর জায়গা পায় না। এখন বাংলাদেশের নারীদের, মায়েদের, আমার ভাবির পোলাদের কাছে যে গিয়ে শিখতে হবে কবে কখন কিভাবে বাচ্চার দুধ খাওয়াইতে হবে নাকি। তো এগুলো এগুলো বাংলাদেশের মানুষ মেনে নিবে না, আমরা নিব না। ডক্টর ইউনূস পৃথিবীর যেখানেই থাকুক, নূরজাহান যেখানেই থাকুক, তাদেরকে আমরা বাংলাদেশে আনবো। এই শিশু হত্যার দায় তারা যদি মনে করে পালিয়ে গিয়ে বেঁচে যাব, বাংলাদেশের জনগণ ছাড়বে না। শুধুমাত্র সেনাবাহিনী যে ব্যারাকে যাবে না বলছে, কিস্তিতে যেতে দেন, আর সরকার পরিবর্তন হতে দেন। পৃথিবীর যেখানেই থাকো তুমি, ইউনূস আদম ব্যাপারী, তুমি নূরজাহান যেখানেই থাকো, তোমাদেরকে আমরা গণ আদালতের রায় দিয়ে ঢাকা স্টেডিয়ামে তোমাদের আমরা ঝোলাবো। এই শিশু হত্যার জন্য তোমাদের ওই কমিটিতে আমরা থাকবো। আর কোন জায়গায় আমি না থাকলে ওই জায়গায় আমি থাকবো, ছাড়বো না। এই শিশু হত্যার দায় থেকে তোমাদের আমরা ছাড় দিতে পারি না। আর দেখেন, এইখানে মাদ্রাসায় বলাৎকার হয় গরিব মানুষের শিশু, গরিব মানুষের সন্তান। আমি বেশিরভাগ মারা গেছে গরিব মানুষের। 50টা বাচ্চা যদি ধনী মানুষের, আজকে যদি ধনী মানুষের সন্তান মারা যেত, তাহলে কিন্তু বাংলাদেশ কেঁপে উঠতো। গরিবের সন্তান, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা কি নিম্ন মধ্যবিত্তদের, মধ্যবিত্ত সন্তানও মারা যায়নি, খুব কম। সব গরিব, দরিদ্র, নিঃস্ব এবং নিম্নবিত্ত, তাদের সন্তান মারা গেছে বলে সরকার কথা বলে না, বলতে দেয় না। কত বড় অপরাধ, কত বড় নৃশংস, কত বড় পাষণ্ড। এই জুলাই সন্ত্রাসীরা যারা গিয়ে থানা পুড়েছে, ট্রেন পুড়েছে, রেল পুড়েছে, তাদের পক্ষে কথা বলা লোক আর শিশু যারা এই দুনিয়াতে আসছে সদ্য, তারা তাদের তাদের মৃত্যুর কাদের জন্য অবহেলা? এই ইন্টারিম গভর্নমেন্টের, সকল আদম ব্যাপারী গভর্নমেন্ট। কেউ কেউ ছাড় পাবে না। ফরিদ ভাই দর্শক কমেন্ট করেছে, উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস বিষয়ে কিছু বলুন। মাহফুজ আলম বলেছে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে, তবে আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে যেদিন মব স্টারদের হিরো বানানো হয়েছে, যেদিন ৭১কে ২৪কে দিয়ে ৭১কে মুছে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ধরনের তিনি অনেকগুলো পয়েন্ট দেখিয়েছেন, যে পয়েন্টগুলো কারণে আওয়ামী লীগ এখন প্রাসঙ্গিক হয়ে গেছে, অর্থাৎ তারা দায় স্বীকার করছেন অনেকটা এইরকম। অর্থাৎ ইউনূসের ব্যর্থতাটাই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলেছে, অনেকটা এরকম। আপনার কি মনে হয়? এখন আমরা যখন এগুলো বলতাম, তখন ভাবির পোলারা আমাদের আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল, নাস্তিক, কাফের, মুরতাদ, রয়ের দালাল, বিজেপির দালাল, আরএসএস এর দালাল, কত কথা। তো ভাবির পোলা এখন আর ভাবির পোলা নিস্তার পাবে, সেও তো দায়ী। মব স্টার দেখছেন, মব সন্ত্রাসীরা স্টার হয় আজকাল, মব স্টার। এই সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের স্টার বলতে হবে, তাছাড়া আর উপায় নেই। বাংলাদেশে ভাবির পোলার যে গালের গোস্ত পারছে না মাহফুজের উপদেষ্টা, সেও ছাড় পাবে, সেও তো দায়ী, সে নিজেও দায়ী। আর শেখ হাসিনা আসবে, আপনি ঠেকাইতে পারবেন? শেখ হাসিনা, আমি তো বলেছি শেখ হাসিনাকে আসতে হবে না। শেখ হাসিনা যেই দিন ভিডিওতে বক্তব্য দেওয়া শুরু করবে লাইভ এসে, সেই দিন থেকেই বাংলাদেশে উথল পাতাল শুরু। একটা ভিডিও, একটা বক্তব্য দিয়েছে একটা পত্রিকায়, তাতেই বাংলাদেশে কাঁপানি শুরু হয়ে গেছে। ভিডিওতে যেদিন আসবে সেই দিন দেখতে পারবেন। আর শেখ হাসিনা ফিজিক্যালি আসবে, তখন এই দেশের প্রধানমন্ত্রী হয়েই আসবে, বিপ্লবী সরকারের নেত্রী হয়ে আসবে, বিপ্লবী সরকারের প্রধান হয়ে আসবে, অথবা এসে বিপ্লবী সরকার গঠন করবে। তিনি তো এই দেশে আন্দোলন করার জন্য আসবেন, আন্দোলন কমপ্লিট হবে তারপরেই আসবেন। তিনি যদি আসেন, কারণ কোনো মায়ের পুত্রের ক্ষমতা নেই তাকে ঠেকানোর। তো দেশ যেভাবে যাচ্ছে, এরা ভয় পেয়ে গেছে, ভয় পাবেই তো, কারণ অকাম তো কম করে নাই। এদেশে অর্থনীতি যেভাবে ধ্বংস করেছে, শিল্প ধ্বংস করেছে, ব্যবসা ধ্বংস করেছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে, রাজনীতিকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, বহির্বিশ্বে দেশের দেশের যে একটা ফিচার ছিল সেটাকে ধ্বংস করেছে। তো এগুলোর কারণে তো শেখ হাসিনা তো আসবেই। এখন ভাবির পোলাগুলো মিষ্টি মিষ্টি কথা বললে হবে? মিষ্টি কথা, চিরা কথায়
বৃষ্টি কথায় তো ইসিরা ভিজবে না। ভাবির পোলা এতদিন মনে পড়লো, ইউনিসেফ সরকার ব্যর্থ। আমার ভাবির পোলা কার সরকারে ছিল? আমার ভাবির পোলারে না আমেরিকা নিয়ে বলছে কি কি যেন মেটিকুলাস ডিজাইনের সেই পিলিয়ার হাডুডু খেলার মাহফুজি না কালী পোলা। ভাবির পোলারা গালের গোস্ত বাড়াও, পেটের গোস্ত বাড়াও, আর তোমাদের পশ্চাৎ দেশ ময়মনসিংহে পাউরুটি বানাও ফোলায় ফোলায়। জনগণ তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আর যদি আমার ওই ভাবির মেকারিনের মতো পটল তোলো, তাহলে তো বাইসেই গেলা। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জনগণ তোমাদের জন্য মনে করে না যে ওই ফাঁসির দড়িতে মম ঘষবে। এবার ওই গরু ছাগল পালে না, সেই গোয়ালঘর থেকে দড়ি খুলে নিয়ে আসবে পাবলিক। আদালতে বিচার করার সময় তোমাদের দেওয়া হবে না, এটা মনে রাখো। বাংলাদেশটাকে তোমরা যেদিকে নিয়ে গেছো, এই দেশের অর্থনীতি, রাজনীতি, স্বাস্থ্য খাত যেদিকে নিয়ে যাইতেছ, দেখতে থাকো কি হয়। আর শেখ হাসিনা তো ফিরবেই, কেউ ঠেকায় রাখতে পারবে না। আসিফ সার, মাহফুজ, আমার ভাবির পোলা মাহফুজ যা, আর ওই যারা আছে আমার ওই যে আমার ফাটোয়ারি গলা কি তাদের, বাবারে বাবা, মানে কি আর বলবো, খুঁটির জোরে তো পাঠাগো দে, বাবারে বাবা, কি কোদাকুদি তাদের দেখতেছি। ভারত সহ খাই ফেলতেছে। দেখেন এদের পরিণতি কি আছে কপালে। তো দর্শকদের অনুরোধ জানাবো, ইউনুসকে পালায় যেতে দিয়েন না, নূরজাহানকে পালায় যেতে দিয়েন না। এই অপরাধ তাহলে ওটা আপনারা অপরাধী হবেন। এই সমস্ত শিশু হত্যাকারী, এটা শিশুদের উপরে গণহত্যা চালানো হয়েছে, এটাকে আমরা ছাড়বো না, বাংলাদেশের জনগণ ছাড়বেন। জি, অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন অনেক দিন থেকে যে বাংলাদেশে একটি সরকার আসবে, নির্বাচিত সরকার, যেই কোনো ফরম্যাটে। সেই নির্বাচিত সরকার বাংলাদেশ থেকে মব দূর করবে, বাংলাদেশের মানুষের মধ্যে যে অনিশ্চয়তা কাজ করছে সেটা দূর করবে, প্রতিবেশীদের মধ্যে যেই ধরনের এক ধরনের একটা উদ্বেগ কাজ করছিল সেটা দূর করবে। এবং আপনারা আশা করেছিলেন যে বাংলাদেশের স্থিতি এবং স্টেবিলিটি নিয়ে আসার জন্য যেই সব কাজকর্ম করা দরকার সেই সব এই নির্বাচিত সরকার করবে। এই নির্বাচিত সরকার 3 মাস হানিমুন পিরিয়ড শেষ, লক্ষণ কি সেরকম দেখা যাচ্ছে? আপনারা কি সন্তুষ্ট? আপনারা কি মনে করেন যেদিকে যাত্রা করা দরকার ছিল সেদিকে যাত্রা শুরু হয়েছে? আপনি পূর্ব দিকে যাবেন, পশ্চিম দিকে মুখ করে হাঁটলে হবে না, আপনাকে পূর্ব দিকে মুখ কোনো একটা জায়গায় যাই করতে হবে। আপনি পশ্চিম দিকে যেতে হলে পশ্চিম দিকেই কিন্তু আপনাকে মুখ ফেরাতে হবে। তো বাংলাদেশকে স্টেবিলিটি, ইকোনমিক্যাল স্টেবিলিটি, সোশ্যাল জাস্টিস, জুডিশিয়ারিকে একটা জায়গায় নিয়ে আসা, মানুষের আস্থার জায়গায় নিয়ে আসা, পুলিশ প্রশাসনকে একটা আস্থার জায়গায় নিয়ে আসা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার দলীয় আনুগত্যের বাইরে কোনো পুলিশ অফিসারকে নিয়োগ দিচ্ছে না। সরকার কোনো সুষ্ঠু সমাজ ব্যবস্থার জন্য যা যা করা দরকার তার কোনো কিছুই করছে না। ঠিক এই রকম একটা অবস্থায় আমরা বলতেই পারি এই সরকার উল্টো রথে রওনা দিয়েছে। এর মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে আমাদের যে 3 পাশ থেকে ঘিরে আছে যে ভারত, মহাভারত, সেই মহাভারতের সাথে যদি ভালো সম্পর্ক না হয়, কাজ চালানো সম্পর্ক যদি না হয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি না হয়, তাহলে বাংলাদেশে কোনো সরকার, সে বিএনপির সরকার হোক, সে আওয়ামী লীগের সরকার হোক, সেই তত্ত্বাবধায়ক সরকার হোক, সে আর্মি প্রশাসন হোক, যেই হোক, কোনোভাবেই এই বাংলাদেশকে সুষ্ঠু, সুন্দর এবং একটা সিভিলাইজড রাষ্ট্র হিসেবে পরিচালনা করা সম্ভব না। কেন সম্ভব না? এই জায়গায় আসার আগে আপনি একটু ইউরোপে আপনাদেরকে একটু ভ্রমণ করিয়ে নিন, মানে ইতিহাসের ভেতর দিয়ে দেখেন। ব্রিটেন, ইউনাইটেড কিংডম 1972 সালে ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করে। তো 1972 সালে ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করার পর 1972 সাল থেকে 2020 সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের একটি বড় অংশীদার দেশ হিসেবে, সবচাইতে গুরুত্বপূর্ণ এলাই হিসেবে এই ব্রিটেনের অবস্থান ছিল ইউরোপিয়ান ইউনিয়নে। 2016 সালে ডেভিড ক্যামেরন যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসেন, লেবার কনজারভেটিভ পার্টির নেতা, তিনি ঘোষণা দিলেন তিনি 2টি রেফারেন্ডাম করবেন। একটি রেফারেন্ডাম হবে ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কিত, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে
কি থাকবে না মানুষ, অর্থাৎ এটাকে ব্রেক্সিট হিসেবে বলা হয়েছে। 2016 সালের মে মাসে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে 52% লোক ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য ভোট দেয়, অর্থাৎ ব্রেক্সিটের পক্ষে ভোট দেয়। ব্রেক্সিট মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের এক্সিট, এটাকেই বলে ব্রেক্সিট। ব্রিটেনের বি আর এক্সিট, ব্রেক্সিট। আরেকটি নির্বাচন হয়েছিল ওই সমকালীন সময়ে, সেটি হলো স্কটল্যান্ড ইউনাইটেড কিংডম, অর্থাৎ ব্রিটেনের অংশ থাকবে কিনা, ইউনাইটেড কিংডমের অংশ থাকবে কিনা 16 বছর বয়সী যেসব শিশু আছে তাদেরকেও এই ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছিল। সেখানেও 48/52 এই মেজরিটিতে মানুষ ভোট দিয়েছে আমরা ব্রিটেনের সাথেই ভালো আছি, আমরা স্বাধীনতা চাই না। এই দুইটি নির্বাচন হলো। তো এই দুটি নির্বাচনের মধ্যে যেটি ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কিত, এই নির্বাচনটি 2016 সালে হলেও এই নির্বাচনের মানে মানুষের ম্যান্ডেট অনুসারে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে আরো 4 বছর সময় লেগেছে। অর্থাৎ মূলত ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অফিসিয়ালি 2020 সালের 31শে ডিসেম্বর ব্রিটেন, ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসে। তো এই বেরিয়ে আসতে গিয়ে যেই টান পড়ন, যেই উত্তাল সমাজ, আপনি খেয়াল করে দেখেন 1972 সাল থেকে 2000 সাল এটা হলো 28 বছর, আর 2000 সাল থেকে 2020 সাল এটা হলো আরো 20 বছর। এই 28 বছরে আর 20 বছরে মিলে আপনি যদি হিসাব করেন 48 বছর, তাই তো? এই 48 বছর সময় ব্রিটেন, ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়নের অংশ ছিল। এর ফলে ইউরোপ থেকে পণ্য কিনতে পারত সহজে, আবার ইউরোপে সহজে বিক্রিও করতে পারত। তারা একটা সময় এসে ডানপন্থীদের উত্থান হওয়ার পর তারা চিন্তা করলো ইউরোপিয়ান ইউনিয়ন কেন, আমরা পুরো পৃথিবী থেকে কিনে আনবো। এই করতে গিয়ে মানুষের মধ্যে যে প্রভাব পড়েছে, সমাজে অর্থনীতিতে যে প্রভাব পড়েছে, আপনারা জানেন ব্রিটেন ছিল পৃথিবীর প্রথম 5টা অর্থনীতির একটা অর্থনীতি। এখন ব্রিটেন কিন্তু 6 নম্বরেও নেই। এর কারণ কি? এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর ব্রিটেনের যে জিডিপি সেটা মাইনাসে চলে যায়। খেয়াল করে দেখেন, ইউরোপের এই অঞ্চল থেকে যখন চাল, ডাল, লবণ, চিনি, আটা, তারপরে পেঁয়াজ, রসুন, তারপরে আপনার গম, সবজি, মাছ, মাংস এগুলো কিনে আনতো, তখন কোনো ট্যারিফ ছিল না, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে আসতে কোনো ট্যারিফ ছিল না নিজ দেশের মতো। যার কারণে এই ইউকের মানুষরা কম দামে প্রোডাক্ট কিনে খেতে পারত। এখন যখন এরা বাগ হয়ে গেল তখন ট্যারিফ বসলো, এখন আর সহজে আসতে পারে না। দুই দিক থেকেই ট্যারিফ, ইউকেতে ঢুকতেও ট্যারিফ, আবার যারা বিক্রি করে তাদের উপরেও ট্যারিফ। যার ফলে ইউরোপিয়ান ইউনিয়নের মানুষের জন্য, বিশেষ করে ব্রিটেনের মানুষের জন্য তাদের এইসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কারণ ব্রিটেন তো ছোট দেশ এবং উন্নত দেশ, এখানে শ্রমের দাম অনেক বেশি কম্পারেটিভলি। আপনি স্পেন বলেন, পর্তুগাল বলেন, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, ইতালি ওসব অঞ্চল থেকে এখানে কিন্তু প্রোডাকশন কস্ট আরো বেশি। যার ফলে মানুষ ওখান থেকে যেটা আসতো সেটাই কিনে খেত। এখন দেখা যাচ্ছে এইসব প্রোডাক্টের অনেক অভাব। এক, দ্বিতীয়ত দেখেন 2016 সাল থেকে 2025 সাল 26 সাল পর্যন্ত ব্রিটেনে মাত্র 10 বছরেরও কম সময়, এই 10 বছরেরও কম সময়ে 2 জন প্রাইম মিনিস্টার থাকার কথা ছিল। অথচ দেখেন প্রথমে ডেভিড ক্যামেরুন গেল, ডেভিড ক্যামেরুন যাওয়ার পর ক্ষমতায় আসলেন থেরেসা মে। থেরেসা মে বেশি দিন থাকতে পারলেন না, এই ব্রেক্সিটের চাপাচাপিতে তাকেও অকালে চলে যেতে হলো। তিনি চলে যাওয়ার পর আসলেন আরেকজন ভদ্র মহিলা, তার নাম হচ্ছে লিজ ট্রাস্ট। তিনি মনে হয় 2 মাসেরও কম সময় ছিলেন। তিনি চলে যাওয়ার পরে আসলেন ইন্ডিয়ান বংশোদ্ভূত আমাদের কনজারভেটিভ প্রাইম মিনিস্টার, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে তিনি চলে যাওয়ার পরে আসলেন
বরিস জনসন। বরিস জনসনও থাকতে পারলেন না, বরিস জনসনকেও চলে যেতে হলো। তারপরে আসলেন আমাদের এখনকার যিনি আসছেন কেয়ার স্টারমার। এখন কেয়ার স্টারমারও যেই কোনো সময় পড়ে যেতে পারেন। তার মানে খেয়াল করে দেখেন, বরিস জনসন, থেরেসা মে, লিজ ট্রাস্ট, তারপর ইন্ডিয়ান বংশোদ্ভূত ভদ্রলোকের নামটা মুখে আসছে না কেন, উনি, এবং আমাদের আজকের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার, এই 5 জন, যেখানে থাকার কথা ছিল 2 জন, 5 জন যাওয়ার পরও এখন পর্যন্ত রাজনীতি টালমাটাল। এই বিশাল জনগোষ্ঠী এখন লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির সাথে নেই। নতুন এক দল উঠেছে, রিফর্ম পার্টি, নাইজেল ফারাজ, যারা ডানপন্থী, ইমিগ্রেন্ট বিরোধী, মুসলিম বিরোধী অথবা অন্যান্য জাতি সম্প্রদায় বিরোধী, তারা এখন এই দেশে গত 2 সপ্তাহ আগে যে কাউন্সিল নির্বাচন হলো সেখানে সবচাইতে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে। খেয়াল করে দেখেন, এই ব্রেক্সিট, এই সমাজে, এই রাষ্ট্রে, একটি শক্তিশালী রাষ্ট্র থাকা হওয়া অবস্থায়ও ইউরোপের সাথে, প্রতিবেশীদের সাথে সম্পর্কটা যখন, অর্থনৈতিক সম্পর্কটা যখন কাট অফ হয়ে যায়, তখন তাদের পক্ষেও রাজনৈতিক স্টেবিলিটি রাখতে পারছে না, সামাজিক স্থিতি রাখতে পারছে না, এবং অর্থনৈতিক যে স্থিতি সেটাও ধ্বংস হয়ে গেছে। এখন আপনি খেয়াল করে দেখেন, এখানে তো অনেকগুলা দেশ, আবার ব্রিটেনের মাঝখান দিয়ে, ব্রিটেনের কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশের সাথে বর্ডার নেই। কেন নেই? কারণ ব্রিটেন হচ্ছে একটি দ্বীপ রাষ্ট্র। ব্রিটেন এবং ফ্রান্সের মাঝখানে ইংলিশ চ্যানেল 26 মাইল, কোনো জায়গায় 26 মাইল, কোনো জায়গায় 50 মাইল, কিন্তু মিনিমাম যে দূরত্বটা সেটা হচ্ছে 26 মাইল। এই 26 মাইলের মধ্যে হচ্ছে ইংলিশ চ্যানেল, সুতরাং তাদের কোনো রাষ্ট্রের সাথে বর্ডার নেই। তারপরও এই প্রতিবেশীরা সহজে এখানে আসতে পারত, যেতে পারত, আমাদের পণ্য যেত, তাদের পণ্য আসতো, এখন আর পারে না। এর ফলে ব্রিটেনের সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি সবকিছু ম্যাসাকার হয়ে গেছে। এখন ভারত বাংলাদেশের যে বর্ডার, বাংলাদেশের বর্ডারের এক পাশ থেকে নিঃশ্বাস নিলে আরেক পাশে শোনা যায়। এখানে 26 মাইলের দূরত্ব নেই, এখানে 6 ফিটেরও দূরত্ব নেই। এখানে আমার বর্ডার, ঠিক তার পাশেই তাদেরও বর্ডার। এর ফলে বাংলাদেশের 3 দিক দিয়ে ভারতের 7টি অঞ্চল বাংলাদেশকে ঘিরে রেখেছে। বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের সমাজনীতিতে এবং রাজনীতিতে এটার প্রভাব অনেক বেশি। পাকিস্তান একটি রাষ্ট্র ছিল, তার একটা বড় প্রতিবেশী ছিল একমাত্র ভারত। সেই ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর পাকিস্তান রাষ্ট্রটি ভেঙে 2 টুকরা হয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, আজকে আমাদের যে অর্থনীতির যে ভিত্তি, ভারতের সাথে যখন আমাদের সম্পর্ক ভালো ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে 10 বছর আপনি ট্র্যাক রেকর্ড দেখেন, টানা আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি ছিল 7%, 6%, অর্থাৎ 6 থেকে 7-এর মধ্যে 7.5 পর্যন্ত আমরা পেয়েছি। এবং আমাদের মাথাপিছু গড় আয় কন্টিনিউয়াস বৃদ্ধি পেয়ে ভারতকে বিট করেছিলাম আমরা 2022 সালে, অর্থাৎ আমাদের মাথাপিছু আয় ভারতের চাইতে $40 বেড়ে গিয়েছিল। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের যে জীবনধারা, আমাদের যে অর্থনীতি, সমাজ, রাজনীতি, ভারতের প্রভাবটা কেমন অনস্বীকার্য। ভারত যদি গরু বন্ধ করে দেয়, বাংলাদেশে গরুর দাম বেড়ে যায়। ভারত যদি চিনি বন্ধ করে দেয়, বাংলাদেশে চিনির দাম বেড়ে যায়। ভারত যদি পেঁয়াজ না দেয়, বাংলাদেশে পেঁয়াজের ঝাঁজ মানুষের কানে লাগে, নাকে লাগে। ভারত যদি কাঁচামরিচ বন্ধ করে দেয়, বাংলাদেশে কাঁচামরিচ ওষুধের অনুমান হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখেন আপনি, এই যে ভারতবর্ষ, এটা শুধু ভারত না, ভারত কানেক্টেড পুরো পৃথিবীর সাথে। ভারত পৃথিবীর এখন সবচাইতে টপ 10 যে আয়তনের দিক থেকে বড় যে রাষ্ট্র আছে, তার মধ্যে ভারত একটি। অর্থনৈতিকভাবে বড় রাষ্ট্র, মানে অর্থনীতিতে মাথাপিছু আয়ের দিক থেকে না, অর্থনীতি, ইকোনমির সাইজ অনুসারে পৃথিবীর যে 5টি বড় দেশ, আমেরিকা, 2 নম্বরে চীন, 3 নম্বরে জাপান, 4 নম্বরে জার্মানি, 5 নম্বরে ভারত। তার মানে আপনি খেয়াল করে দেখেন, অর্থনৈতিক দিক থেকে পৃথিবীর 5ম লার্জেস্ট ইকোনমি। এবং আপনি যদি হিসাব করেন পপুলেশন,
পৃথিবীর সবচাইতে বেশি পপুলেশন, চায়নাকেও হারিয়ে তারা সবচাইতে বেশি পপুলেশন দেশ তাদের। সুতরাং এই ভারতের সাথে যদি আপনি পিছনের দিকে একটু তাকায়া দেখেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই ভারত অকাতরে অর্থ দিয়েছে, অকাতরে অস্ত্র দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, খাবার সরবরাহ করেছে, 30 টাকা করে বেতনের ব্যবস্থাটিও ভারত করে দিয়েছে। এবং যে অস্ত্র পৃথিবীর নানান দেশ থেকে কিনে এনে বাংলাদেশকে দিয়েছে। সর্বোপরি বাংলাদেশ থেকে 1 কোটি শরণার্থীকে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় দিয়েছে। তারপর ভারত রাশিয়ার সাথে মৈত্রী চুক্তি করে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের মুক্তিযোদ্ধা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে 16ই ডিসেম্বরে 1971 সালে পাকিস্তান বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ নামক রাষ্ট্রটি গঠনে, বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টিতে অপরিসীম ভূমিকা রেখেছে। সেই ভারতের সাথে যখন আপনি মুসলিম আর হিন্দু তুলে আপনি যখন ডিসক্রিমিনেশন করেন, আপনি যখন এন্টি ভারত স্লোগান দেন, আপনি যখন ভারতকে শত্রু বানান, তখন আপনার অর্থনীতি কি অবস্থায় আছে? 3.5%। তাহলে দেখেন, ভারতের সাথে যখন সম্পর্ক ভালো ছিল তখন আপনার জিডিপি ছিল 7%, আর ভারতের সাথে যখন সম্পর্ক খারাপ হয়েছে তখন আপনার অর্থনীতি 3.5%। এই 3.5%ও আরো নিচে নেমে যেতে পারে, বলা যায় না। কারণ পৃথিবীতে এই গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি আপনার প্রতিবেশীর কাছেই যদি পরবাসী হয়ে যান, তাহলে পরদেশ আরো অনেক দূরের রাষ্ট্র হয়ে যাবে। ভারতের সক্ষমতা অনেক রকম। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে যারা ভারতকে অখুশি করে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় না। কেন চায় না? কারণ ভারতে 150 কোটি মানুষের বাজার, আর আপনার 20 কোটিরও কম মানুষের বাজার। তাহলে মানুষ কোন দিকে চাইবে সেটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের স্ট্র্যাটেজিক্যাল পার্টনার, বাংলাদেশের ঘনিষ্ঠতম বন্ধু, প্রতিবেশী এই ভারতের সাথে যদি তারেক জিয়া বলেন আর অমুক জিয়া বলেন সম্পর্ক ভালো না করতে পারে, তাহলে এই সরকার টিকবে না, এই দেশে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে না। হানাহানি হবে, মারামারি হবে, বিশৃঙ্খলা হবে, সমাজ ভেঙে পড়বে, অর্থনীতি ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু রাষ্ট্রের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কোনো লক্ষণে আমরা দেখতে পাবো না। তাই আমাদের প্রয়োজন, আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যতটা শ্রদ্ধাশীল সেটাকে বজায় রেখে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক করতে হবে। এবং আরো একটি জিনিস আমি আগের ভিডিওতেও বলেছি যে বাংলাদেশের 54টি নদী, এই 54টি কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সুতরাং এই নদীমাতৃক দেশের আমাদের নদী হচ্ছে বাংলাদেশের মা, আর এই নদীগুলার মা হচ্ছে ভারত। সুতরাং এই কথাটিও মাথায় রাখতে হবে। দিন যত যাচ্ছে মিঠা পানির ব্যবহার তত বহুমাত্রিকতা পাচ্ছে, ভারতের অর্থনৈতিক সামর্থ্য বাড়তেছে, যার কারণে এই নদীর পানিগুলোকে তারা তাদের অন্যান্য অঞ্চলে প্রবাহিত করা, বিদ্যুৎ উৎপাদন করা বা অন্যান্য কাজে লাগানোর জন্য সামর্থ্য অর্জন করছে। বাংলাদেশ যদি এখন বন্ধুত্ব সুলভ আচরণ না করে, ভারতের সাথে ভালো সম্পর্ক না করে, বাবা আমেরিকা কিচ্ছু করতে পারবে না। আমেরিকা পৃথিবীর যেখানে গেছে সেই দেশ ধ্বংস হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, আফগানিস্তানে গেছে, মাটির সাথে মিশে গেছে। ইরাকে গেছে, 40 বছর পিছনে চলে গেছে। সিরিয়াতে গেছে, জাহান্নাম হয়ে গেছে। গেছে কোথায়? লিবিয়াতে, যেই দেশের মানুষ ধনী ছিল তারা এখন ভিক্ষা করে খায়। ভিয়েতনামকে জ্বালায়া পোড়াইয়া সারখার করে দিয়েছে। সুতরাং আমেরিকা যে দেশের বন্ধু, সেই দেশের আর কোনো শত্রুর দরকার নাই। এক আমেরিকাই আপনার সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কথা হবে অন্য কোনো ভিডিওতে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন বলছেন যতক্ষণ পর্যন্ত দেশটির সরকার চাইবে ততক্ষণ পর্যন্ত সেনা সদস্যরা মাঠে কাজ করে যাবেন, তখন বাংলাদেশ ভারত সীমান্তে ভারত সরকার সেনা তৎপরতা বাড়ানোর উদ্যোগ বেশ ত্বরান্বিত করছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেই সীমান্ত নিরাপত্তা নিয়ে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার।
এবার ভারতের উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক তথা শিলিগুড়ি করিডোরের 120 একর জমি কেন্দ্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ ভারতের কেন্দ্রীয় সরকারের সীমান্তে 5টি বিমান ঘাঁটি তৈরি আর চিকেন স্নেক করিডোরে ভূগর্ভস্থ রেলপথ বানানোর পরিকল্পনাকে সহজ করে দিয়েছে। যে কোনো ধরনের অচল অবস্থা তৈরি হলে ভারতের মূল ভূখণ্ডের সাথে যাতে 7 সিস্টারের সামরিক যোগাযোগ অবিচ্ছিন্ন থাকে তার জন্য তৈরি করা হচ্ছে এই ভূগর্ভস্থ রেলপথ। শুধু তাই নয়, ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে চিকেন স্নেকের নিরাপত্তাকে পুরো দমে ঠেলে সাজানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিগগিরই বৈঠক করতে দিল্লি যাচ্ছেন। তার আগে ভারত সরকারের 2019 সালের নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ পশ্চিমবঙ্গে কার্যকরের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আইন অনুযায়ী 2024 সালের 31 ডিসেম্বরের পর যারা ভারতে ঢুকেছেন তারা সবাই অবৈধ। শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গ পুলিশ অবৈধদের হস্তান্তর করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের বা বিএসএফ এর হাতে। তারা হস্তান্তর করবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অবশ্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জবাবে বেশ কৌশলী মন্তব্য করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, চিকেন স্নেকের পর ভারত বাংলাদেশের আরো 2টি সীমান্তে সামরিক তৎপরতা বাড়াতে পারে। ভারতীয় বিশ্লেষকদের মতে এই 2টি সীমান্তকে বাংলাদেশের জন্য চিকেন স্নেক হিসেবে দেখা হয়। প্রশ্ন হলো, খুব দ্রুত চিকেন স্নেক সহ সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ভারত সরকার এতগুলো ব্যবস্থা কেন নিচ্ছে? প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় এসে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো বা পুশিন করার ঘোষণা দিয়েছিল। এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পশ্চিমবঙ্গ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরুর ঘোষণা দেয়। তৃণমূল কংগ্রেসের আমলে এই কাজ ঠেকেছিল কারণ মমতা ব্যানার্জির রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে জমি হস্তান্তর করেনি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই ঘোষণা দেন 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি হস্তান্তর করা হবে। ঘোষণা মতো এরই মধ্যে কাজও শুরু হয়েছে। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ এর হাতে প্রথম দফায় 27 কিলোমিটার জমি তুলে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার। 20 মে এক সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী দাবি করেন, ভারত এবং পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করে তুলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সঙ্গে ভারতের 4টি রাজ্যের সীমান্ত আছে। বিএসএফ এর চাহিদা ও প্রয়োজন মতো বাকি রাজ্যগুলো জমি দিলেও মমতা সরকার টালবাহানা করেছে। ভারত বাংলাদেশের সঙ্গে মোট 4097 কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত প্রায় 2216 কিলোমিটার দীর্ঘ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 3240 কিলোমিটার সীমান্তে ইতিমধ্যে ফেন্সিং করা হয়েছে এবং এখনো প্রায় 850 কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়া বাকি রয়েছে, যার মধ্যে 175 কিলোমিটার দুর্গম এলাকা রয়েছে। এই 175 কিলোমিটারের মধ্যে 127 কিলোমিটার অংশে ফেন্সিং হওয়ার কথা। দর্শক, শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে শুধু অবৈধ অনুপ্রবেশ ঠেকাবেই না, সাথে এর মধ্যে যারা অবৈধভাবে ভারতে গেছে তাদের ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠাবে। 20 মে নবান্নে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, ভারতের কেন্দ্রীয় সরকারের ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি ওই দিন থেকে তার রাজ্যে কার্যকর করা হয়েছে, যার অর্থ হলো ভারতের পশ্চিমবঙ্গে বসবাসরত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে বিএসএফ এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ। আর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে আলোচনার মাধ্যমে সেই অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য বলেছেন, 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা পশ্চিমবঙ্গে গিয়েছে তাদের পুলিশ কোনো হেনস্থা করতে পারবে না বা আটক করতে পারবে না, কিন্তু যারা সিএএ এর অন্তর্ভুক্ত নন তারা সম্পূর্ণ অবৈধ অভিবাসী। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, সিএএ তে বলা আছে 60টি সম্প্রদায় বা ধর্ম পালন করা লোকদের কথা যারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন।
যারা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এসেছেন তাদের পুলিশ কোথাও হেনস্থা করতে পারবে না। তবে 7টি সম্প্রদায় যারা সিএ এর আওতায় আছে তাদের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলমান সম্প্রদায় নেই। আইনটির কিছু পরিমার্জন 2024 সালে করা হয়েছে, তবে পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশের মুসলমান মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এদিকে শুভেন্দু অধিকারীর এই ঘোষণা নিয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কি তা দেশটির সাংবাদিকরা জানতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে। তিনি বলেছেন এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তিনি মনে করেন ভারতের সিএ বা আসামের এনআরসি তাদের নাগরিকদের জন্য নিজস্ব আইন কানুন, সেখানে বাংলাদেশের কোনো বক্তব্য থাকার অবকাশ নেই। তবে বাংলাদেশের সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে যেন কোনো পুশিন বা অবৈধ অনুপ্রবেশ না ঘটে। যদিও বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবর হলো এই পুশিন ইস্যুতে সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কিছুটা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের একাধিক সূত্র বলছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের মূল চিন্তা এই অবৈধ অনুপ্রবেশ নয়, বরং চিকেন স্নেকের নিরাপত্তা। ভারতের জন্য সবচেয়ে স্পর্শকাতর এই করিডোরের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ দেখা গিয়েছিল বাংলাদেশের ইউনূস সরকারের আমলে। বিএনপি সরকার আসার পর হঠাৎ করে এবং খুব দ্রুত গতিতে এই করিডোরে ভারত সরকার সামরিক তৎপরতা বাড়াতে দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে এই করিডোরের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাক পড়েছে দিল্লিতে। তার আগে শুভেন্দু অধিকারীর রাজ্য সরকার এই চিকেন স্নেক করিডোরের 120 একর জমি কেন্দ্রকে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। সাথে এই অঞ্চলের 7টি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক অংশ দিল্লি বা কেন্দ্রীয় সংস্থাগুলোর কাছে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এই 120 একর জমি কেন্দ্রকে দেওয়ার অর্থ হলো ভারত যে গত বছর দেড়েক ধরে চিকেন স্নেক করিডোরকে ঘিরে মাটির তলদেশ দিয়ে রেল লাইন ও সড়কপথ করতে চাইছে সেটিতে আর কোনো বাধা থাকবে না। ইতিমধ্যে ভারতের সুরক্ষার কথা ভেবে রাজ্যের কাছ থেকে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের 7টি সড়ক ন্যাশনাল হাইওয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাসিমারা জাগাঁও হয়ে ভারত ভুটান সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ, বারাদিঘি ময়নাগুড়ি চ্যাংরাবান্ধা হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ অংশ এবং শিলিগুড়ি কার্শিয়াং দার্জিলিং সম্পূর্ণ অংশ। দর্শক, চিকেন স্নেকের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গে। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর হলো এমন একটি সংকীর্ণ ভৌগোলিক করিডোর যা ভারতীয় মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে। এই করিডোরের দৈর্ঘ্যে প্রায় 60 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 22 কিলোমিটার এবং দেখতে অনেকটা মুরগির কলার মতো সরু, তাই এর নাম চিকেন স্নেক। দার্জিলিং ও জলপাইগুড়ির মাঝামাঝি অবস্থিত এই সরু করিডোরের এক পাশে আছে নেপাল ও ভুটান, অন্যদিকে বাংলাদেশ ও চীন। শেষের দুই দেশের সঙ্গে কৌশলগত অবস্থানে থাকা এই অঞ্চলে অপারেশন সিঁদুরের পর থেকে সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত। তখন প্রায় একই সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্য ঘিরে আলোচনা শুরু হলে চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে বিশেষ নজর দেয় ভারত। স্থলবেষ্টিত উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে ভারতের যোগাযোগের প্রবেশ পথ সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে তুলে ধরে চীনকে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তার এই মন্তব্য তখন ভারতীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরা এই 8 রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করে। করিডোরটি নাগরিকদের চলাচল ও সামরিক সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের লাইফলাইন। এই করিডোর দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যের সব ধরনের রসদ, পণ্য এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়। এটি বন্ধ হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে, আঞ্চলিক অখণ্ডতায় হুমকি তৈরি হবে। এই কারণে এর সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় ভারত। এই করিডোরের খুব কাছেই ঢোকলাম। 2017 সালে চীন ভারত সামরিক উত্তেজনার পর এখানে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে দিল্লি। এই করিডোরের উপর নির্ভরতা কমানোর জন্য আগে থেকেই ভারত বিকল্প সংযোগ পরিকল্পনা খুঁজছিল। চিকেন স্নেক শুধু ভৌগোলিক করিডোর নয়, এটি ভারত বাংলাদেশের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য,
কূটনীতি ও যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু। এই করিডোরের জন্য নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার গত বছর 3 ধরে 5টি বিমান ঘাঁটি, 3টি সামরিক ঘাঁটি স্থাপনের উদ্যোগ নিয়েছে। ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনী এরই মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়া, আসামের ধুবড়ী এবং বিহারের কিশনগঞ্জ এই 3টি জায়গায় নতুন ব্যাটালিয়ন অফিস বা সামরিক ঘাঁটি স্থাপন করেছে। চিকেন স্নেক করিডোর থেকে ধুবড়ী দূরত্ব 222 থেকে 240 কিলোমিটার, চোপড়ার দূরত্ব 52 কিলোমিটার আর কিশনগঞ্জের দূরত্ব 152 থেকে 180 কিলোমিটার। কিন্তু এসব সেনা ও বিমান স্থাপনা কার্যত অচল হয়ে যেতে পারে যদি এই চিকেন স্নেক কখনো আক্রান্ত হয়। কারণ চিকেন স্নেক বিচ্ছিন্ন হওয়ার অর্থ হলো ভারতের মূল ভূখণ্ডের সাথে 5 কোটি মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই সংকটও কাটিয়ে ওঠার পরিকল্পনা নিয়ে রেখেছে ভারত সরকার, আর এজন্যই তার এই করিডোরে মাটির নিচে বা ভূগর্ভস্থ রেলপথ বানানোর উদ্যোগ নিয়েছে। একদিকে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরে মাটির নিচে সুড়ঙ্গ কেটে রেল লাইন বসানো হবে, অন্যদিকে আসামে ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে সুদীর্ঘ এক সুড়ঙ্গ পথের পরিকল্পনা অনুমোদন করেছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার 3 মাইল হাট থেকে শিলিগুড়ি শহর হয়ে 11 কিলোমিটার দূরের রাঙ্গাপানি পর্যন্ত প্রায় 36 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভিতর দিয়ে রেল লাইন বসানো হবে। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তের কাছাকাছি যে 3টি নতুন সেনাঘাঁটি বানাচ্ছে তার মধ্যে 2টি বিহারের কিশনগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ার খুব কাছাকাছি দিয়ে যাবে প্রস্তাবিত ভূগর্ভস্থ রেলপথটি। তৃতীয় সেনাঘাঁটি হচ্ছে আসামের ধুবড়ীতে। এছাড়া মাটির উপর দিয়ে যে 2 লেনের রেলপথ ইতিমধ্যে আছে সেটিকে 4 লাইনের রেলপথে পরিবর্তিত করা হবে। রেল বিশেষজ্ঞরা বলছেন এরকম প্রকল্প ভারতীয় রেল এর আগে নেয়নি, যেখানে 3টি আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি সুদীর্ঘ সুড়ঙ্গ কেটে রেল লাইন পাতা হবে। প্রশ্ন হলো, ভারতের সবচেয়ে স্পর্শকাতর করিডোরকে ঘিরে এমন হাই প্রোফাইল অবকাঠামোগত পরিকল্পনা কেন ভারত সরকার দ্রুত বাস্তবায়ন করতে চাচ্ছে, যেটির মূল লক্ষ্য হলো যুদ্ধকালীন অবস্থায় সামরিক পরিবহন বা যোগাযোগ যাতে নিরবিচ্ছিন্ন থাকে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে গত কয়েক মাসে ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গের 31টি জায়গায় সিভিল ডিফেন্সের মক ড্রিল আয়োজনের যে পরিকল্পনা নিয়েছে তার মধ্যে 17টি ছিল চিকেন স্নেক। ভারতের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে কন্টিনজেন্সি বা আকস্মিক পরিকল্পনার পেছনে 3টি কারণের কথা বলা আছে। এগুলো হলো অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদ, বহিরাগত সামরিক হুমকি ও প্রতিবেশী দেশে অস্থিতিশীলতা। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা সংক্রান্ত নথিতে বলা আছে শিলিগুড়ি করিডোরের পশ্চিম সীমানা থেকে সম্ভাব্য প্রবাহের ঝুঁকি আছে। এই পশ্চিম সীমানা মানে হলো বাংলাদেশ সীমান্ত। ভারতের একাধিক সূত্র বলছে সাম্প্রতিক চীন ও পাকিস্তানের সাথে বাংলাদেশ সরকারের সখ্যতা এবং নতুন সরকার ক্ষমতায় আসার পরও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা না কমার কারণে ভারত সরকার চিকেন স্নেকের নিরাপত্তাকে নিশ্চিত করতে চাইছে। চিকেন স্নেকের নিরাপত্তা জোরদারের পর ভারত সরকার অন্য 2টি সীমান্তেও হাত দিবে। সে 2টি সীমান্ত আবার বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। এর একটি হলো 80 কিলোমিটার দীর্ঘ উত্তরাঞ্চলের একটি করিডোর, যা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। এই করিডোরের নিরাপত্তা বিঘ্নিত হলে বাংলাদেশের রংপুর বিভাগ পুরোপুরিভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। দ্বিতীয়টি হলো ভারতের দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত 28 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।